হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি শায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আজকে আমি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এ 19শে মার্চ থার্ড শিফটে আমি যে এক্সাম দিয়ে এসেছি তার পুরো রিভিউ দেবো। এক্স্যাক্ট আমি ডিটো কোশ্চেন বলবো, হুবহু যা যা কোশ্চেন এসেছে। আমি জিকে 40টা কোশ্চেনের মধ্যে 36টা কোশ্চেন আমি বলবো, 4টে আমার খেয়াল নেই, কিন্তু 36টা এক্স্যাক্ট কোশ্চেন বলবো আনসার সহ। আর তার সাথে ম্যাথস আর রিজনিং কি আছে সব বলবো। আগের দিন জাস্ট এমনি হালকা করে বলেছিলাম, হোটেলে ছিলাম বলে আমি বলতে পারিনি। তো আজকে আমি ডিটেলে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদম তোমরা ভিডিওটা দেখে খুশি হয়ে যাবে, কারণ আমি একদম ডিটো কোশ্চেন বলবো। তাহলে তোমরা ট্রেন্ডিং কোশ্চেন বুঝতে পারবে। শুধু সবার প্রথম এটা বলো, কিছুটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগের বছরের তুলনায়। তো সবার ফার্স্টে আমি আগে ম্যাথস দিয়ে শুরু করি, তারপর রিজনিং, তারপর জিকে জিএসে আসছি। তো সবার প্রথমে ম্যাথসটা আগে একটু বলে নিই হালকা করে। তো ম্যাথস 2025 সালে যে এক্সাম হয়েছিল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, সেই প্যাটার্নেরই আসছে। কিন্তু আমার শিফটে একটু ডিফিকাল্ট শিফট ছিল, এখানে কিছু কিছু অন্য টাইপের কোশ্চেন এসেছে। তাছাড়া কি কি প্যাটার্ন চ্যাপ্টারে কোশ্চেন এসেছে সেই চ্যাপ্টারগুলো একবার বলে দিই। পাইপ অ্যান্ড সিস্টেম, পাইপ অ্যান্ড সিস্টার্ন বা নল ও চৌবাচ্চা, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, তারপরে প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্য, প্রফিট অ্যান্ড লস হচ্ছে কি লাভ ও ক্ষতি, পার্সেন্টেজ হচ্ছে কি শতকরা, আর নাম্বার সিস্টেম হচ্ছে গিয়ে সংখ্যাতত্ত্ব, জিওমেট্রি বা জ্যামিতি, এসআইসিআই মানে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি, টাইম স্পিড ডিস্টেন্স বা সময় দূরত্বের অঙ্ক, স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান, আর হচ্ছে গিয়ে মেনসুরেশন বা যেটা আমরা পরিমিতি বলি, যার মধ্যে সিলিন্ডার বা চোঙ, কোণ বা শঙ্কু, সার্কেল বা বৃত্ত, আর হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থেকে কোশ্চেন দিয়েছে। তো এই হয়ে গেল হচ্ছে মেন ব্যাপার অঙ্কে, তারাও আমি বলছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর কেউ স্কিপ করো না, কারণ ভিডিওটা একটু লম্বা হবে এই কারণে, কারণ আমি পুরো ডিটেলে বলবো, কোনো এক্সট্রা কথা বলবো না আমি। ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু সম্পূর্ণ দেখো, মানে আমি একটা পয়েন্টও আমি ছাড়বো না, সব কথা বলবো। তো সবার প্রথম ম্যাথসের আমি ওভারঅল যদি বলি, আমার শিফটে কোশ্চেন ক্যালকুলেটিভ ছিল খুব। 19শে মার্চ থার্ড শিফটে কাদের এক্সাম ছিল অবশ্যই বলো। ক্যালকুলেটিভ ছিল কিনা অবশ্যই তোমরা জানাও। অনেক ক্যালকুলেটিভ ছিল, কারণ আমি আরও অন্যান্য এক্সাম দিয়েছি। আমি এক্সপিরিয়েন্স থেকে বললাম। গ্রুপ ডিতে আমার ডিফিকাল্ট শিফট ছিল, বলেছিলাম আগেও, সেম আনসার দেখেও তাই বললাম, একই দাঁড়িয়েছে ডিফিকাল্ট। এই তার থেকে অনেকটা বেশি ডিফিকাল্ট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলটা। অন্যান্য শিফট ইজি ছিল, কিন্তু এই শিফটটা বেশি কঠিন ছিল। অন্যান্য শিফটে জিকে কঠিন হলো, ম্যাথ রিজনিং করার ছিল, বাট আমার শিফটে ম্যাথ রিজনিং স্ট্যান্ডার্ড ছিল। এবার কী কী ম্যাথসের স্ট্যান্ডার্ড কোশ্চেন একটু বলে দিই, যেগুলো একটুখানি কঠিন ছিল বা এক্সট্রা এসছে। যেমন এসেছিল বৃত্তের মধ্যে আর বৃত্তাকার পথ দিয়ে, যেগুলো এক্সট্রা কোশ্চেন। নর্মাল কোশ্চেনগুলো তো জানোই আগের বছরের প্যাটার্ন, যেগুলো ওগুলো মক টেস্ট দিবে। তো বাকি দিনগুলোতে শুধু মক টেস্ট দাও, অথবা সেকশনাল মক টেস্ট দাও, বা ম্যাথসের ডিফিকাল্ট কোশ্চেনগুলো দেখো। তো বৃত্তাকার পথ দিয়ে দিয়েছিল, এ আর বি দুজন ব্যক্তি, দুটো আলাদা আলাদা পথ, টোটাল দূরত্ব দিয়ে দিয়েছে, মানে বৃত্তাকার যে পরিসীমা বা পরিধি সেটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কত কিলোমিটার সামথিং ছিল। তো ওখানে আর গতিবেগ দেওয়া ছিল, ওগুলো সব মিশ্র ভগ্নাংশে দেওয়া ছিল, একটু ডাটাটা কঠিন ছিল, ক্যালকুলেশন খুব কঠিন। একটা এ এ ব্যক্তি 5 পাকে যতটা দূরত্ব যায়, একই সময়ে বি ব্যক্তি 9 পাকে ততটা দূরত্ব যায়, এরকম কিছু সেন্টেন্স ছিল। তারপরে বলেছিল যে এ ব্যক্তি যে বৃত্তাকার পথে দৌড়াচ্ছে বা পার্কে দৌড়াচ্ছে, তার পরিধি কত। তো নিশ্চয়ই খুব একটা ইজি কোশ্চেন নয়, টাইম কনজিউমিং প্লাস ক্যালকুলেটিভ ছিল, ডাটা সব মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ ছিল। এই একটা এক্সট্রা কোশ্চেন আমি দেখলাম। আর কি ছিল এক্সট্রা কোশ্চেন? না, এগুলো আগেও এসেছে, কিন্তু ডিফিকাল্ট শিফটেই ছিল, আগেরবারও ছিল ডিফিকাল্ট শিফটে। মোডের কোশ্চেন, মোড বা মড যাই বলো, এমওডি। তো স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন, রাশিবিজ্ঞানে যে ছক দেওয়া থাকে, তোমার বলে দেবে উপরে ধরো তোমার ধরো বয়স বা ক্লাস বলে দিল, 10 থেকে 15, 20 থেকে 30, এরকম এরকম করে বলে দেবে। তো এরকম করে 10টা ধরো দিল, আর নিচে ফ্রিকোয়েন্সি দিয়ে দিল, যেটা এফ বলি আমরা। তো সেখানে দিলে 10, 12, 20, 30, 21, 32, 33, 34 এরকম কিছু দিয়ে দিয়েছে। এবার বলে দিয়েছে এগুলোর এই ছকটার থেকে মড বের করো। মড বের, নর্মাল সিরিজে মড বের করা ইজি, যে একই সংখ্যা যেটা বারবার রিপিট হয়, বারবার থাকে, মেজরিটি যেটা থাকে সেটা হচ্ছে মড। বাট ওইগুলো রেঞ্জের ক্ষেত্রে মড বের করা নর্মাল ফর্মুলা দিয়ে হয় না। এর একটা ফর্মুলা আছে, এল প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। তো এই ফর্মুলাটা দিয়ে তোমার পুট করে বের করতে হবে। ক্যালকুলেটিভ টাইম কনজিউমিং, দুটো কোশ্চেন ছিল এটা দিয়ে। তো এগুলো একটুখানি বেশ ভালো কোশ্চেন ছিল। আরেকটা এক্সট্রা কোশ্চেন ছিল নাম্বার সিস্টেমে। তোমার নাম্বার সিস্টেমে যে ম্যাক্সিমাম মিনিমাম যে কোশ্চেন হয়, তোমার একটা পলিগন দিয়ে দেয়, যে বহুপদী সংখ্যামালা যেটা হয়, সেই সংখ্যামালা একটা দিয়ে দিয়েছে ইকুয়েশন। আর রেঞ্জ দিয়ে দিয়েছে এক্সের 0 এক্স হচ্ছে 0 থেকে গ্রেটার দেন ইকুয়াল টু, আর 1-এর থেকে লেস দেন ইকুয়াল টু। তো এর রেঞ্জ দিয়ে দিচ্ছে, বলেছে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে বহুপদী সংখ্যামালাটা।
তো এরকম একটা কোশ্চেন দিয়েছে, নো ডাউট এগুলো ডিফিকাল্ট কোশ্চেন। তো এরকম টাইপের কিছু কোশ্চেন এসে, আর মেনসুরেশন থেকে বা পরিমিতি থেকে ক্যালকুলেটিভ কোশ্চেন দিয়েছে সিলিন্ডার থেকে। অনেকেই জানো নিয়ারেস্ট ভ্যালু মানে তুমি অপশন টেস্ট করে পারবে না করতে, বিভাজ্যতা নিয়ম দিয়ে, যেটা করতাম আগে আমরা, যে 11 গুণিতক দিয়ে চেক করে দেবো, 3 গুণিতক দিয়ে চেক করে দেবো, হবে না। কয়েকটা হয়েছে বাট বেশিরভাগই হয়নি, কারণ তোমার ক্যালকুলেশন করতে হবে। তো ম্যাথসে হচ্ছে ডিফিকাল্টি লেভেল এই ছিল, বাট আগের শিফটগুলোতে ইজি ছিল। আগের শিফটগুলোতে সবাই যা বলেছে, আগের প্রিভিয়াস এর যে প্যাটার্ন ছিল সেম প্যাটার্ন। তো আমার শিফটে একটুখানি ডিফিকাল্ট চলে এসেছে। তো 19 মাস থার্ড শিফটে যারা এক্সাম দিচ্ছ, ম্যাথস কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানে, কে কটা করেছো অবশ্যই বলো। আর রিজনিং এর কোশ্চেন বলি, রিজনিং কোশ্চেন ইজি ছিল, রিজনিং কোশ্চেন সেম আগের বছর যা প্যাটার্ন ছিল সেম, এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না, সেমই ছিল। একটা দুটো একটু টাইম কনজিউমিং হতে পারে, বাট প্যাটার্ন সেম ছিল। তবে আমি একবার বলে দিই কয়েকটা কোশ্চেন, যেমন একটা সিরিজ বলে দেবে যে কতগুলো সংখ্যা আছে, যার আগে সিম্বল আছে তার পরেও সিম্বল আছে, তাহলে এরকম সংখ্যা বের করো। ব্লাড রিলেশন থেকে দিয়েছিল, তারপর নাম্বার সিরিজ থেকে, সিলক্স থেকে দিয়েছিল, সিদ্ধান্ত মানে স্টেটমেন্ট আর সিদ্ধান্ত কনক্লুশন এগুলো থেকে দিয়েছিল নর্মাল। তারপরে সিরিজ থেকে দিয়েছিল অ্যালফাবেট সিরিজ, যেগুলো নর্মালি হয়, সাদৃশ্যতা থেকে দিয়েছিল, সেই টাইপের জিনিস। এগুলো নর্মাল, যেগুলো বেসিক, যে আগের বছর যেরকম এসছে, যেরকম প্যাটার্ন আসে। ডিরেকশন, দিক নির্ণয় থেকে, উত্তর দক্ষিণ এত কিলোমিটার যায়। বৃত্তাকার টেবিল, রাউন্ড সিটিং বা রাউন্ড টেবিলে রাউন্ড করে বসেছে কেন্দ্রের দিকে মুখ করে 7 জন ব্যক্তি, এরকম 3-4টে কোশ্চেন ছিল। সিটিং থেকে তো অ্যারেঞ্জমেন্ট থেকে তো বহু কোশ্চেন দেয়, বৃত্তাকার টেবিলে বসতে থাকে, বৃত্তাকার টেবিল দিয়ে সব দিয়েছে। তো 4টে-5টা তো মনে ছিল সিটিং দিয়ে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে। তো অবশ্যই তোমার এগুলো পারবে। সারি দিয়েও ছিল নর্মাল, তো বাঁ দিক থেকে ডান দিকে, উপর থেকে নিচে, এগুলো করবে। ওই বিল্ডিং দেয়, বিল্ডিং 6 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং, এগুলো দিয়ে কোশ্চেন দিয়েছিল, যেমন আগের বছর প্যাটার্ন। মক টেস্ট দেবে পুরোনো বছরে, বা মক টেস্ট যদি না দেয় কোশ্চেন একবার চোখ বলবে, বাস ম্যাথ রিজনিং হয়ে গেল। এই হচ্ছে কি ম্যাথস আর রিজনিং আমার শিফটের ব্যাপার। এবার আসি জিকে জিএস। জিকে জিএসটা খুব ভালো করে শুনবে, আমি সব এক্সাক্ট কোশ্চেন বলবো, তোমার ইউটিউবে কোনো চ্যানেলে পাবে না। যত ফেমাস চ্যানেল আছে, তোমার যত যত ফেমাস চ্যানেল আছে সবার, আমি কয়েকটা চ্যানেল দেখলাম ভিডিও, তো আধা আধা কোশ্চেন দিয়েছে। স্টাডি ফর ইউ যে ফেমাস একটা চ্যানেল আছে, সবাই চেনো অনেকে যারা রেলওয়ে এক্সাম দাও, ওই চ্যানেলেও আমি জানি ভালো কন্টেন্ট দেয়, কিন্তু আমাদের থার্ড শিফটে 19শে মার্চের ভালো কোশ্চেন দিতে পারেনি, কয়েকটা কোশ্চেনই দিতে পেরেছে, তাও এক্সাক্ট দিতে পারেনি। নর্মালি অন্যান্য শিফট ঠিকঠাকই কোশ্চেন দেয়, আমি জানি ভালো চ্যানেল। আরও কিছু চ্যানেল আছে দিতে পারেনি। তো আমার চ্যানেলে একমাত্র ইউটিউবে পাবে এক্সাক্ট কোশ্চেন, এটা আমি গ্যারান্টেড দিয়ে বলতে পারবো। এখান থেকে তোমরা আন্দাজ করতে পারি কী কী কোশ্চেন আসছে, আমি আনসার বলে দেবো। তো অবশ্যই মন দিয়ে পুরোটা শুনে, ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি ডিটেলে বলে 36টা কোশ্চেন আছে, 40টা কোশ্চেনের মধ্যে 36টা কোশ্চেন আমার মনে ছিল, তো আমি বলতে পারছি। আর 4টে কোশ্চেন আমার খেয়াল নেই। তো কারো যদি মনে থাকে যারা দিয়েছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আর নেক্সট কী ভিডিও লাগবে সেটা বলো। আর অবশ্যই তোমাদের জন্য এত পরিশ্রম করছি, একটা সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট তো করবে অবশ্যই, যদি কোনো ডাউট থাকে একটা শেয়ার করে দিও অবশ্যই। তোমাদের লাইক আর এই শেয়ার আর এই কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও করার জন্য। তো অবশ্যই আমিও মানুষ, একটা মনের জোর পাই, তোমাদের থেকে মনের জোর আমি পাই। তো আগের দিন একজন দুজন কমেন্ট করেছিল আমি স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও করেছিলাম বলে। তো এইগুলো নিয়ে তুমি আমার পজিটিভিটিটা না দেখে নেগেটিভিটিটা যদি দেখো, তাহলে কী করে হবে? আমি তো একটা ইনফরমেশন দিচ্ছি, কেউ তো পজিটিভিটিটা বললো না। আমি বলে দিলাম যে এক্সাম আমার একটু ডিফিকাল্ট হয়েছে লেভেলটা, কিছু ইনফরমেশন দিলাম আমার সেন্টারের ব্যাপারে। তো সেই পজিটিভ ব্যাপারটা কেউ ধরলে না, আমার গেঞ্জিটাকে তোমরা জাস্টিফাই করলে। তো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, তো এই কথাটা অবশ্যই মেনে চলো, এরকম করতে নেই। আমি তো তোমাদের জন্য কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি ভালোভাবে। আর যারা আমার গ্রুপ ডির রিভিউটা দেখেছে সবাই জানো আমি অথেন্টিক ডাটা দিয়েছি, অনেকে আমাকে কমেন্ট করেছে, 10 থেকে 20 জন আমাকে কমেন্ট করে বলেছে দাদা আমি কমন পেয়েছি, যে কিছুই জানতো না সায়েন্সে, লাস্ট এই 2-3 দিনের জন্য। তো অবশ্যই দেখো। আর আমি সায়েন্স ব্যাচ লঞ্চ করছি এপ্রিল মাস থেকে, সায়েন্সের ব্যাচ অনলাইনে। তো যারা জয়েন্ট হতে চাও তো অবশ্যই আমাকে জানি কমেন্ট বক্সে, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপে জয়েন্ট হয়ে যেও। তো এবার আসি জিকে জিএসএ কোশ্চেন। তো দাদাভাই ফার্স্ট কোশ্চেন আসি, দাদাভাই নৌরজি বুক যে লিখেছিলেন, বইটার নাম হচ্ছে পোভার্টি অ্যান্ড আনবিউটিফুল। এই বইটা লিখেছিলেন তিনি, প্রথম ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করেছিলেন ভারতবর্ষে, তো সবাই জানো। গ্র্যান্ড ওল্ড ওম্যান, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য ইন্ডিয়া বলা হয়, বৃদ্ধ ব্যক্তি বলা হয় ভারতে। তো তিনি যে আনব্রিটিশুল, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশুল যে বইটি লিখেছেন, সেটা কোন থিওরি বা তত্ত্বের উপর ভিত্তি করে লিখেছেন? তো এর উত্তর হবে ড্রেইন অফ ওয়েলথ। বাংলা যদি বলি, ধন নিষ্কাশন নীতি। এই ড্রেইন অফ ওয়েলথ নীতির ওপর বইটিকে লিখেছেন। যে ব্রিটিশরা কী করে আমাদের দেশে টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছিল, অর্থনীতিকে কীভাবে নষ্ট করছিল, সেই ব্যাপারে লেখা ছিল। এবার আসছি দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হয়ে গেল, তোমরা গুনবে কোশ্চেন আমি কটা বলছি, 36টা কোশ্চেন বললো আমি 40টার মধ্যে। স্টেটমেন্ট বেস কোশ্চেন ছিল একটা, যেখানে বলা ছিল কোনটা কারেক্ট। তো আমি উত্তরটা বলছি, অনেকগুলো অপশন ছিল। তো স্টেটমেন্ট বেস কোশ্চেন, কারেক্ট কোনটা বা সঠিক কোনটা বলা ছিল, ইন্ডিয়া
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2025-এ ভারত আহ, পৃথিবীতে তোমার টপ 100 বা 100তম সেরা 100তম সারিতে বা তালিকায় এসেছে। তো এটা সঠিক হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ভারতের র্যাঙ্ক ছিল ইন্ডেক্সে 99। তো 99 100 নিচে আসে, তো আন্ডার 100-এর মধ্যে এসে গেছে টপ বা সেরাতে। তো এটা হবে সঠিক উত্তর। আর বাকি কয়টা ছিল ওগুলো ভুল ছিল। তারপর 3 নম্বর কোশ্চেন, ওড়িয়া ভাষা 96তম সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ওড়িয়া নামে অষ্টম তফসিলে যুক্ত করা হয়েছে। তো ও ORIA ওড়িয়া আগে ছিল, এখন বর্তমান যে ভাষা তার নাম করে দিয়েছে ODIA, ওডিয়া। ওডিয়া তো বলে না, ওড়িয়া বলে, বাট ডি এক্সট্রা অ্যাড করেছে আর ওয়াইটাকে তুলে দিয়েছে, তাহলে ওড়িয়া থেকে ওডিয়া। তো এই যে পরিবর্তনটা করেছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? 96 সংবিধান সংশোধনী। তো এটা হচ্ছে গিয়ে তোমার অষ্টম তফসিলে যুক্ত করা, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে 4 নম্বর কোশ্চেন, 1992 সালে SDG গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর উপর যে একটা সামিট বা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সটা কোথায় হয়েছিল? তো সেই কনফারেন্সটা হয়েছিল, মানে কনফারেন্সটার নাম কি ছিল অ্যাকচুয়ালি? রিও আর্থ সামিট। রিও আর্থ সামিট এই কনফারেন্সটা বা সম্মেলনটার নাম ছিল। এই 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, PM বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান যে স্কিম লঞ্চ করেছিলেন, সেটা কোন দিনে লঞ্চ করেছিলেন? তখন অনেকগুলো অপশন ছিল, তো অপশন হবে গান্ধী জয়ন্তী বা গান্ধীজির, মহাত্মা গান্ধীর জন্মদিনে, অর্থাৎ 2 অক্টোবর বা 2 অক্টোবরে। তারপরে 6 নম্বর প্রশ্ন, 5 নম্বর হয়ে গেছে, 6 নম্বর প্রশ্ন, ফার্স্ট মারাঠি নোবেল যমুনা পর্যটন বা যমুনা পারিয়াটন হিন্দিতে বললে, তো প্রথম মারাঠি উপন্যাস যমুনা পর্যটন 1857 সালে প্রকাশ করা হয়। তো এর বিষয়বস্তু কী ছিল বা এর উদ্দেশ্য কী ছিল? এখানে কি লেখা ছিল? এর কন্টেন্ট কী ছিল? এর কন্টেন্ট ছিল টু হাইলাইট দ্য মিজারেবল কন্ডিশন অফ উইডোজ অ্যান্ড সোশ্যাল এভিলস, অর্থাৎ তখনকার সময় যে বিধবাদের যে করুণ দশা সমাজে, সেই ব্যাপারে তুলে ধরা হয়েছিল। আর সমাজে কিছু সংস্কার নিয়ে কথা হয়েছিল, সমাজে কিছু কুসংস্কার নিয়ে কথা হয়েছিল। তো এগুলোর ওপরে কথা বলা হয়েছিল, নিন্দা করা হয়েছিল। তো এই হচ্ছে কি এর বিষয়বস্তু বা অবজেক্টিভ বা উদ্দেশ্য এই কন্টেন্টের ছিল উপন্যাসে। তারপরে আসি, সিম্পল মাইক্রোস্কোপ বা সরল মাইক্রোস্কোপ কি ধরনের লেন্স দিয়ে তৈরি হয়েছে? তো এর উত্তর হবে উভয় উত্তল। ইংলিশে যদি বলি কনভেক্স, ইংলিশে কনভেক্স, বাংলায় বলে উভয় উত্তল, মানে দুই পাশে উত্তল হবে। আর উত্তল লেন্সই সবসময় বড় করে দেখায়, অবতল তো ছোট করে দেখায়। আর তারপরে 103 বা 103rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 বা 103তম সংবিধান সংশোধনী আইন 2019 10% যে EWS বা ইকোনমিক্যালি উইকার সেকশন রিজার্ভেশন আনা হয়েছিল, সেটা কোন আর্টিকেল অ্যাড করা হয় সেটা রিজার্ভেশন দেওয়ার জন্য? তো এটা উত্তর হবে আর্টিকেল নাম্বার 15(6) ও আর্টিকেল নাম্বার 16(6), এটা অপশানে ছিল। তো আর্টিকেল নাম্বার 15-তে কী আছে? তোমার ডিসক্রিমিনেশন করা যাবে না, বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আর আর্টিকেল 16-তে কী আছে? সরকারি চাকরিতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, সেগুলো। তো সেখানে পরিবর্তন করে এই আর্টিকেল 15(6) আর 16(6)কে অ্যাড করা বা যুক্ত করা হয়েছিল এই 103তম সংবিধান সংশোধনী 2019-এর মাধ্যমে। তো হলো, এরপরে কোশ্চেন আসছি। এখন আরও কোশ্চেন আছে, একদম মন দিয়ে শোনো, এক্স্যাক্ট কোশ্চেন যারা এক্সাম দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সের নিচে জানাও, তো আমি তাহলে সবাই বুঝতে পারো যে আমি এক্স্যাক্ট কোশ্চেন বলছি, একদম অথেন্টিক রিয়েল কোশ্চেন, একদম কোশ্চেনও যা আছে আনসারও তা আছে, বলে দিচ্ছি। তারপরে সুয়েজ ক্যানাল বা সুয়েজ খাল, বা অ্যাকচুয়াল কোশ্চেন এরকম ছিল না, কোশ্চেনটা ছিল যে মেডিটেরানিয়ান সি আর রেড সি, মানে ভূমধ্য সাগর আর লোহিত সাগর এর মাঝখানে কোন ক্যানাল বা খাল রয়েছে? এর উত্তর হবে সুয়েজ ক্যানাল। সুয়েজ ক্যানালটা ইজিপ্ট বা মিশর দেশের ওপর দিয়ে সাইড দিয়ে রয়েছে, বর্ডার দিয়ে। তো এটা উত্তর হবে সুয়েজ ক্যানাল। আরও বিভিন্ন ক্যানাল নাম ছিল অপশানে, বাট সুয়েজ ক্যানাল উত্তর হবে। তারপর আসি ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি। ব্লু ওয়াটার পলিসি এটা কার দ্বারা প্রবর্তন করা হয়েছিল? তো এর উত্তর হবে ফ্রান্সিসকো ডে আলমেইদা। তো আমি এটা ভুল করে আলবুকার করে ফেলেছিলাম। তো অনেক বই আলবুকাক লেখা থাকে মতান্তরে, তো সেই কারণে আমার পরীক্ষার সময় খেয়াল ছিল না, কিন্তু এর উত্তর হবে ফ্রান্সিসকো দে আলমিদা, পর্তুগিজ ছিলেন একজন। তারপরে বলেছে, কোশ্চেনটা বলা ছিল যে ইনপুট ডিভাইস কোনটা নিচের মধ্যে কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট দুই রকমের ডিভাইসের মতোই কাজ করে? তো এর উত্তর হবে টাচ স্ক্রিন।
টাচ স্ক্রিনে কি হয়, টাচ করলে তাহলে আমি ইনপুট দিচ্ছি, ভেতরে কাজ হবে, আবার ওটা ডিসপ্লেটার মতো কাজ করছে, যেটা আমার চোখে দেখতে পাচ্ছি, তাহলে আউটপুট হিসেবে আলো আসছে চোখে। তাহলে ইনপুট আউটপুট দু রকমভাবে কাজ করে টাচ স্ক্রিন। তাহলে টাচ স্ক্রিন একটা ইনপুট প্লাস আউটপুট দু রকমের একসাথে ডিভাইস। আর আরেকটা কোশ্চেন এরপরে হচ্ছে কি, অপারেটিং সিস্টেম কি ধরনের সফটওয়্যার? তো অপশান হিসেবে উত্তর হবে সিস্টেম সফটওয়্যার। তারপর আসছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা আঘাতের সাহায্যে বাজানো হয়, কোনো টিউনিং করা হয় না। তো অপশান হিসেবে উত্তর হবে ঘাতম। ঘাতাম যেটাকে বলা হয়, ঘাতাম বা ঘাতম। বাদ্যযন্ত্র পিটি পিটি বাজানো হয় ঢোলের মতো, সেই যে ঘাতম নাম হচ্ছে। তারপরে কোশ্চেন, স্টেট ফিনান্স কমিশন টু মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটি বা পৌরসভাতে এক ধরনের কমিশন বসে, ফিনান্স কমিশন, যারা বিভিন্ন রকম অর্থনৈতিক রিভিউ করে, যে মিউনিসিপ্যালিটি আর্থিক অবস্থা কেমন কী রয়েছে, কীভাবে পরিচালনা হচ্ছে, সেই ব্যাপারটা কোন আর্টিকেলে বলা আছে? তো 243 ওয়াই বা 243 ওয়াই। আর তোমাদের চাপ নিতে হবে না, আমি খাতায় যে রাফ নোটসটা আছে আমি লিখে রেখেছি কোশ্চেনগুলো, সেগুলোকে আমি গ্রুপে দিয়ে দেবো, চাপ নিতে হবে না, তোমরা কোশ্চেনগুলো ভালো করে শোনো। তো স্টেট ফিনান্স কমিশন যেটা মিউনিসিপ্যালিটি উল্লেখ করা রয়েছে মিউনিসিপ্যালিটিতে, সেটা রয়েছে 243 ওয়াই নং ধারাতে বা আর্টিকেলে। তারপরে আসো, বলা হচ্ছে যে অপশানগুলোর মধ্যে কোন ইউনিয়ন টেরিটরি যার মধ্যে নিজস্ব বিধানসভা রয়েছে, যার মধ্যে নিজস্ব বিধানসভা রয়েছে। তো অপশান হিসেবে উত্তর হবে পুডুচেরি। অপশানে পুডুচেরি ছিল, কিন্তু আমি ওভার একটু এক্সট্রা ইনফরমেশন বলে দিই, ভারতবর্ষে দুটোই একমাত্র ইউনিয়ন টেরিটরি রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যাদের মধ্যে নিজস্ব তোমাদের বিধানসভা রয়েছে বা স্টেট লেজিসলেচার রয়েছে। তো একটা তো হচ্ছে স্টেট, তোমার স্টেট তো বলা যাবে না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, তো একটা পুডুচেরি। আর এই তোমাদের এই 2026-এ ভোট হবে পুডুচেরিতে। আর আরেকটা হচ্ছে কি দিল্লি। এই দুটোতেই তোমাদের কেন্দ্রশাসিত অঞ্চল যার মধ্যে বিধানসভা রয়েছে। আর দিল্লিতে বর্তমান গভর্নমেন্ট হিসেবে তো বিজেপি সরকার রয়েছে, আর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রয়েছে। তোমরা জানো বিজেপি সরকারের 48টা সিট রয়েছে, আর রেখা গুপ্তা প্রধানমন্ত্রী রয়েছেন, আর 27 বছর পর বিজেপি গভর্নমেন্ট আসতে পেরেছে, এগুলো রয়েছে। আর রেখা গুপ্তা শালিমার বাগ থেকে দাঁড়িয়েছেন। এই ইনফরমেশন নেক্সট টাইম বলে দিলাম। তো এর উত্তর হবে পুদুচেরি, যার যেই কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব বিধানসভা রয়েছে। আর তারপরে আসো, আর বাকি যত বিধানসভা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল 8টার মধ্যে এই দুটো ছাড়া বাকি 6টা একটাতেও আর কোনো বিধানসভা নেই নিজস্ব। সিটিজেনশিপ বাকিগুলোর তোমার ওই ওই যেটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর আর লেফটেন্যান্ট গভর্নর, সেই সিস্টেমে কাজ করে। দিল্লিতেও আছে, পুডুচেরিতেও আছে, বাট ওদের চিফ মিনিস্টার থাকে, বাট ওই স্টেট তোমার ইউটিগুলোতে বা ইউনিয়ন টেরিটরিগুলোতে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কোনো নিজস্ব চিফ মিনিস্টার নেই। তারপরে হচ্ছে গিয়ে সিটিজেনশিপ, মানে আমাদের সংবিধানে সিটিজেনশিপ বা নাগরিকত্ব আইনকে সংশোধিত বা কোনো পরিবর্তন করার যে ক্ষমতা পার্লামেন্টকে দেয়া হয়েছে, সেটা কোন আর্টিকেলে বলা আছে? তো আর্টিকেল নাম্বার 11-তে বলা আছে। এটা উত্তর হবে আর্টিকেল নাম্বার 11। তারপরে এনভায়রনমেন্ট প্রোটেকশন করতে পারে কে, এর রিলেটেড একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা আনসারটা আমার জানা নেই, তো আমি পারিনি অবশ্য করতে। এটা ওখানে অপশানগুলো আমার এক্স্যাক্টও মনে নেই, কিন্তু হালকা হালকা মনে আছে, আমি বলে দিলাম। এনভায়রনমেন্ট প্রোটেকশন কে করতে পারে, 4টে অপশান ছিল। কি এনভায়রনমেন্ট প্রোটেকশন এনভায়রনমেন্ট অফিসার কিছু একটা ছিল, এটা ছিল এনভায়রনমেন্ট অডিটার টাইপ কিছু একটা ছিল, এরম টাইপের কিছু ছিল, অডিট অফিসার, এরম টাইপের কিছু অপশান ছিল। তো যেগুলো আমি উত্তর জানি না, তো সেটা বলে দিলাম। কোশ্চেন এটা ছিল এনভায়রনমেন্ট প্রোটেকশন কে করতে পারে, 4জন অফিসার বা পদাধিকারী নাম দেওয়া ছিল। নৃত্যাঞ্জলি, যেটা তামিলনাড়ুতে এক ধরনের নাচ হয় বা উৎসব টাইপ যাই বলো, নাচ হয়, সেটা কতদিন ধরে হয়? সেটা 5 দিন ধরে হয়। এই কোশ্চেনটা ছিল স্ট্যাটিক জিকের কোশ্চেন। তারপর একটা স্ট্যাটিক জিকের কোশ্চেন এসে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার, এটা কোন কোন রাজ্যে পাওয়া যায় ভারতবর্ষে? তো এর উত্তর হবে হিমাচল প্রদেশ। এটা আমি করেছি। কন্ট্রোল প্লাস ট্যাব বা সিটিআরএল প্লাস ট্যাব, এই অপশানটা টিপলে কি হবে? তো এর উত্তর হবে ইউজ টু মুভ টু দ্য নেক্সট ওপেন ট্যাব অ্যাপ্লিকেশন। মানে এখানে অপশানে ছিল যে ওপেন করা অ্যাপ্লিকেশনগুলো খুলবে, বাঁদিকে ওপেন করা অ্যাপ্লিকেশনগুলো খুলবে, ডান দিকে ওপেন করা অ্যাপ্লিকেশনগুলো খুলবে। তো এই উত্তর হবে ডান দিকে ওপেন করা অ্যাপ্লিকেশনগুলো খুলবে, আর বাকিগুলো তো হবে না, ওই দুটো তো হওয়ার কথাই না। এর কাজ হচ্ছে কি, কম্পিউটারে যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন খোলা থাকে, তো সুইচ হয়ে পরের অ্যাপ্লিকেশনে চলে যায়, তো নেক্সটে যাবে, বিফোরে যাবে না। অনেকে ভুল করে বিফোর করে ফেলবে, কনফিউজিং ছিল নো ডাউট। তারপরে আসি পঞ্চায়েত ডিপিএসপি রিলেটেড ছিল, যে ডিপিএসপি কোন ধারা পঞ্চায়েতের কথা বলা আছে? তো আর্টিকেল 40, ডাইরেক্ট কোশ্চেন। তারপরে ইন্ডিয়ান ফিশারি রিসার্চ অর্গানাইজেশন রিলেটেড একটা কোশ্চেন ছিল, হেডকোয়ার্টার কোথায়? এর এক্স্যাক্ট আমার নামটা মনে নেই, বাট ফিশারি অর্গানাইজেশন ছিল রিসার্চ রিলেটেড, মাছ নিয়ে গবেষণা করা হয়।
তো এটা আমার খেয়াল নেই। তো এই রিলেটেড তোমরা যত অর্গানাইজেশন আছে একটু দেখে যাও, হেডকোয়ার্টার রিলেটেড, যেখানে মাছ নিয়ে গবেষণা করা হয়। আর তারপরে হচ্ছে গিয়ে সায়েন্স থেকে একটা কোশ্চেন ছিল, একটা না দুটো তিনটে ছিল, যে স্প্রিংকে যদি আমি সংকুচিত করি বা কম্প্রেস করি তাহলে এর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কী হবে? তো উত্তর হবে বৃদ্ধি পাবে, বাস এটাই উত্তর। হুইচ কান্ট্রিজ প্রেসিডেন্ট হ্যাজ গিভেন আন্ডার সি ওয়াটার ইন্টারভিউ ফর দ্য ফার্স্ট টাইম? নিচের অপশনগুলোর মধ্যে কোন দেশের প্রেসিডেন্ট প্রথম জলের নিচে ইন্টারভিউ দিয়েছিল? তো উত্তর হবে পালাউ দেশ, PLAU, পালাউ, পালাউ দেশ। তারপরে কোশ্চেন, ইন্ডিয়াস ফরেন রিজার্ভ ইজ হাউ মাচ পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস এক্সটার্নাল ডেট? ভারতের যে ফরেন রিজার্ভ রয়েছে সেটা ভারতের এক্সটার্নাল বা বাইরের যে ঋণ তার কত শতাংশ? তো উত্তর হবে 90% বা 90%। হুইচ স্টেটমেন্ট রং? তো নিচের অপশনগুলোর মধ্যে কোন বিবৃতিগুলো ভুল? তো এর উত্তর হবে, যেটা ভুল সেটা বলছি, বদরুদ্দিন তৈয়বজি ওয়াজ ফার্স্ট জৈন কংগ্রেস প্রেসিডেন্ট, মানে বদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম জৈন সভাপতি কংগ্রেসের। তো এর উত্তর হবে মুসলিম সভাপতি ছিল, তো এটা ভুল আছে। আরও ছিল হচ্ছে কি জর্জ ইউল প্রথম বিদেশি কংগ্রেস সভাপতি, এটা অপশন ছিল, এটা ঠিক আছে। এরকম ছিল আর দুটো মনে পড়ছে না, বাট ওগুলো তিনটে ঠিক, এটা ভুল, তো এটা উত্তর হবে। চন্দ্রগুপ্ত মৌর্য কিংডম ওয়াজ হাইলি সেন্ট্রালাইজড অ্যান্ড মোর বিউরোক্রেটিক ইন নেচার। চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসনকাল সেই সময় কি করা হতো, তাদের যে শাসন কার্য সেটা সেন্ট্রালাইজ ছিল, কেন্দ্রীভূত ছিল, এবং সেখানে বেশি বিউরোক্রেটিক বা আমলাতন্ত্র ব্যাপারটা ছিল। তো এটা হচ্ছে কি অপশন উত্তর হবে। তারপর 1991 বা 1991 ইকোনমিক রিফর্ম এ কি করা হয়? 1991 সালে যে LPG স্কিম এসেছিল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তো এখানে এখানে ভারত সরকার কি করেছিল বা কোন স্টেপ নেওয়া ছিল? বিবৃতি দেওয়া ছিল চারটে, কোনটা সঠিক হবে? তো এর উত্তর হবে ইনক্রিজেস ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রাইভেটাইজেশন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা এবং প্রাইভেটাইজেশন করা বা সরকারি থেকে বেসরকারিকরণ করা। তারপরে আসি ডেভেলপড কান্ট্রি জিডিপি অ্যাকাউন্টস হাইয়েস্ট প্রপোর্শন ইন, যে উন্নত দেশগুলো তাদের জিডিপি কোন ফ্যাক্টরের ওপর আমরা ভালোভাবে বলতে পারবো যে এই দেশে জিডিপি ভালো না খারাপ? তো ফ্যাক্টরটা হবে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, যেটাকে আমরা বলি, বা তৃতীয় পর্যায়ের সেক্টর, তৃতীয় পর্যায়ের যে অর্থনীতি। তো সার্ভিস সেক্টর এই অপশানে টার্সিয়ারি ছিল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তো এর উত্তর হবে টার্সিয়ারি। তো টার্সিয়ারি বা সার্ভিস সেক্টরের উত্তর হবে। 68th কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স ওয়াজ হেল্ড ইন, 68তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স বা সম্মেলন হয়েছিল বারবাডোসে হয়েছিল। তারপরে জেমস প্রিন্সেপ ডেসিফার্ড অশোকান পিলার, জেমস প্রিন্সেপ অশোকের যে পিলার ছিল সেটাকে পাঠোদ্ধার করেছিলেন। তো জেমস প্রিন্সেপ উত্তর হবে, জেমস প্রিন্সেপ, এটা কমন কোশ্চেন ছিল। র্যান্সিডিটি অফ ফুড বা খাবারের পচন কিসের জন্য হয়? জারণের জন্য হয় বা অক্সিডেশন ইংলিশে বললে, জারণ মানে অক্সিজেনের সহযোগে পচন ঘটে বা জারণ ঘটে, জারণ মানে বোঝোই সবাই অক্সিজেনের সহযোগিতা যে বিক্রি হয়। হাউ মেনি কান্ট্রিজ সাইন্ড UN কনভেনশন অন সাইবার সিকিউরিটি, যে কতগুলো দেশ ইউএনের সাইবার সিকিউরিটি যে সম্মেলন হয়েছিল সেখানে সাইন করেছিল? 72টা দেশ হবে উত্তর, রিসেন্ট হয়েছিল এটা। ওপেন সিস্টেম ইন থার্মোডাইনামিক্সের যে মুক্ত অবস্থা সেখানে কি হয়? মুক্ত সিস্টেমে কি হয়, মুক্ত সংস্থাতে কি হয়? এখানে কি হয়, অ্যালাউজ বোথ এনার্জি অ্যান্ড ম্যাটার টু ফ্রিলি ক্রস ইটস বাউন্ডারি, মানে এই জায়গায় কি হয়, ওই যে সিস্টেমে শক্তি ও ওর ভেতরে থাকা পদার্থের বাইরে আদান প্রদান ঘটে। তো এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের বা তাপগতিবিদ্যার একটা সূত্র, যাদের সায়েন্স ছিল তারা জানো তাপগতিবিদ্যার সূত্র। তো তাপগতিবিদ্যা এটা তোমাদের ক্লাস 12-এ ছিল, ইয়েতে সরি 11-এ ছিল, কেমিস্ট্রিতে ছিল, ফিজিক্সেও ছিল, কলেজে যারা ফিজিক্স ছিল তারাও ছিল, তারা জানে তাপগতিবিদ্যা। মেনলি ক্লাস 10 অবধি তাপগতিবিদ্যার ব্যাপারে শত ডিটেলে পড়ানো হয় না, থার্মোডাইনামিক্স। তো এটা হলো, তাহলে বাইরে ও ভেতরে পদার্থের আদান প্রদান ও তাপের আদান প্রদান হতে পারে বা শক্তির আদান প্রদান হতে পারে। তারপরে বলেছিল পাহাড়ি অঞ্চলে বরফ পাথর যে ধসে পড়ে, মাটি ধসে পড়ে, সেটাকে কি বলা হয়? তো অপশানে চারটে ছিল, ল্যান্ডস্লাইড ছিল, অ্যাভালাঙ্কি ছিল। আমি ভুল করে ল্যান্ডস্লাইড করে ফেলেছিলাম, অনেকেই হয়তো করেছে। ল্যান্ডস্লাইড এটা উত্তর হবে না, এর উত্তর অ্যাভালাঙ্কি হবে। অ্যাভালাঙ্কি মানে হিমবাহ সম্প্রসারণ, পাহাড়ের উপর থেকে বরফের যে ধস নামে সেটাকে বলা হয় অ্যাভালাঙ্কি। ল্যান্ডস্লাইড মানে শুধু ধস, মানে মাটি নামে, আর বরফের যে ধস নামে সেটাকে অ্যাভালাঙ্কি বলে। তো এর উত্তর হবে অ্যাভালাঙ্কি। অনেকে ল্যান্ডস্লাইড করে ফেলেছে, আমিও করে ফেলেছি, তো আমি বললাম অ্যাভালাঙ্কি উত্তর হবে, বা হিমবাহ সম্প্রসারণ বাংলা বলি। আর ইন্ডিয়াস র্যাঙ্ক ইন অ্যানুয়াল নেট ফরেস্ট এরিয়া, ভারতের বার্ষিক ফরেস্ট এরিয়ার অ্যানুয়াল বার্ষিক ফরেস্ট এরিয়ার র্যাঙ্ক কত এসেছে? তো থার্ড হবে 2025-এ, মানে
রিলেটেড একটা ইন্ডেক্স ছিল, ইন্ডেক্স রিলেটেড ছিল, বাট এটা অত কমন ইন্ডেক্স নয় যেটা নর্মালি দিয়ে থাকে। নর্মালি যে অ্যাওয়ার্ড রিলেটেড দেয় না স্টেট, আমাদের ন্যাশনাল লেভেলে, সেগুলো থেকে কোশ্চেন দেয়নি। ডান্স থেকে সেরকম হাইফাই কোশ্চেন দেয়নি, একটাই নৃত্যাঞ্জলি থেকে দিয়েছে, বাট কমন থেকে দেয়নি। তারপরে ইন্ডেক্স যে বেসিক ইন্ডেক্স হয়, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, তারপর হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকম হয় করাপশন ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্স, এগুলো থেকে কিছু দেয়নি আমার শিফটে। তো এই জন্য বললাম ডিফিকাল্ট শিফট। কমন যে কোশ্চেনগুলো হয়, কে কোন পদে আছে, অ্যাপয়েন্টমেন্ট থেকে, এগুলো কিছু দেয়নি। তাহলে এই কমন কোশ্চেনই দেয়নি, ক্রিকেট ফ্রিকেট থেকে কিচ্ছু দেয়নি। আগের শিফটে তাও দিয়েছে। তো আমার শিফটে কোশ্চেন হচ্ছে এই এক্স্যাক্ট 36টা কোশ্চেন আমি বলে দিয়েছি, গুনে নেবে 36টাই আছে জিকে কোশ্চেন। ম্যাথ রিজনিং বলে দিয়েছি এক্স্যাক্ট এই কোশ্চেন, এই প্যাটার্ন। কিন্তু এই না যে কোশ্চেন ইজি হবে না, ইজি হবে। পরের শিফটগুলোতে কোনো না কোনো শিফটে হবে। এই শিফটটা কঠিন হয়েছে তো কী হয়েছে, আগের শিফটে তো ইজি হয়েছে কিছু কোশ্চেন তুলনামূলক, ম্যাথ রিজনিংও ইজি হয়েছে। তো এই শিফটে যারা কারা কত কী নম্বর অ্যাটেম্প করেছো সেটা বলো, কটা ঠিক ভুল হয়েছে সেটা বলো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, নেক্সট ভিডিওতে আমি সেই ডাউট ক্লিয়ার করে দেবো। আর কী টাইপের ভিডিও লাগবে সেটা অবশ্যই বলো। আর আমি এপ্রিল মাস থেকে একটা সায়েন্সের ব্যাচ শুরু করতে চলেছি, গ্রুপ ডিকে টার্গেট রেখে, টেকনিশিয়ান এলপিকে টার্গেট রেখে। তো যারা জয়েন্ট হতে চাও জয়েন্ট হতে পারো। যারা বিগিনার স্টুডেন্ট আছো, কিছুই বোঝো না, অল্প টাইমে 1-1.5 মাসের মধ্যে আমি সিলেবাস শেষ করে দেবো, যেগুলো এক্সামে তোমরা কমন পাবে, গ্যারান্টেড কমন পাবে, কমন নিয়ে চাপ নিতে হবে না, অনলাইন ক্লাস করাবো। অনেকে জুড়ে গেছে, আমি 20 জন ছাত্রকে নিয়ে করবো, বেশি বড় করবো না ব্যাচ। তো অনেকে জুড়ে গেছে গ্রুপে। তো যারা জয়েন্ট হবে অবশ্যই বলতে পারো, যদি ইন্টারেস্ট থাকে, সামান্য কোনো ফিসের মাধ্যমে। তো করতে পারো। তো আজকের জন্য এইটুখানি। আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ ছিল। এত ডিটেলে কেউ বলবে না। আমি বলেছিলাম, তোমাদের কথা দিয়েছিলাম আমি বলবো মানে বলবো, আমি কষ্ট করে সব ডিটেলে বলেছি। এত কষ্ট করে তোমাদের জন্য অবশ্যই একটা লাইক করে দিও। যারা দেখছো অন্তত তারা লিখে দাও, যারা আমার রেগুলার ভিউয়ার, যারা আমাকে দেখো। আর নতুনদের অবশ্যই রিকোয়েস্ট করো, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, অবশ্যই লাইক করে দিও। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাও। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।